আমি দেখেছি তুমি। আহ, জি স্যার। হ্যাঁ। আচ্ছা, যেহেতু রেকর্ড স্টার্ট হয়ে গেছে, সো আমরা শুরু করে দিব। আচ্ছা শোনো, আমাদের আজকে একটা এক্সাম নেওয়ার কথা ছিল। আমি যতটুকুই পড়িয়েছিলাম ততটুকুর মধ্যে। আচ্ছা স্যার, সমস্যা নেই। প্রিপারেশন নিয়েছো? স্যার আমি ভুলে গেছিলাম যে আপনি আজকে এক্সাম নিতে চাইছেন, তবে স্যার সমস্যা নাই, আপনি নিতে আচ্ছা ঠিক পারেন। আছে, আমরা আমরা হচ্ছে একটু 2টা মিনিট দেখি আর কেউ জয়েন হয় কিনা। যদি জয়েন না হয় দেন আমরা স্টার্ট করে দেবো। তো তারপরে হচ্ছে আমি একটু বলে নেই যে আমরা এক্সামটা কিভাবে নিচ্ছি। অ্যাকচুয়ালি আমি গুগল ফর্মে নিতাম, বাট হচ্ছে আজকে প্রথম তো আমি হচ্ছে আমার প্রশ্নটা হচ্ছে স্ক্রিন শেয়ার করব। তো তোমরা স্ক্রিন থেকে অ্যান্সার করবে এবং আহ, একটা কোশ্চেন সলভ করার জন্য আমি লিস্ট তোমাদেরকে 1.5 মিনিট দিব। হ্যাঁ, 1.5 থেকে 2 মিনিট, যেহেতু আজকে প্রথম এক্সাম উইথ মি। সো আমি একটু কনসিডার করব টাইমটা। বাট আমি হচ্ছে যে তারপর হচ্ছে একটা করে আমি চেঞ্জ করব এবং তোমরা এটা হচ্ছে অ্যান্সারটা লিখে, ধরো একের ক হচ্ছে অ্যান্সার, তোমরা একের ক লিখবা, একের খ এভাবে হচ্ছে লিখে হচ্ছে যে আহ, ছবি তুলে হচ্ছে অ্যাপের মধ্যে আপলোড করে দিবা। দেন হচ্ছে আমি কালকে এটা চেক করি বা আজকে চেক করে আমি হচ্ছে তোমাদের রেজাল্ট দিয়ে দিব, বা আমি পরবর্তী ক্লাসে এসে তোমাদেরকে বলে দিব যে কে কত পাইছো। ঠিক আছে? আচ্ছা স্যার। স্যার পুরো অঙ্কটাই হচ্ছে যে বর্ণনা করে করতে হবে নাকি না না, সংক্ষেপে? অনলি তুমি এটা তো, আমার পরীক্ষাটা হচ্ছে আজকে হচ্ছে এমসিকিউ। হ্যাঁ, আমরা যখন মান্থলি এক্সাম নিব তখন হচ্ছে আমরা তোমার ফুল অঙ্কটা কিভাবে করেছো তখন আমরা হচ্ছে ব্রড কোশ্চেনে পরীক্ষা নিব। তো এখন জাস্ট আমাকে তোমরা অ্যান্সারটা লিখে দিলেই হবে, আমি জাস্ট মিলিয়ে নিব যে আসলে অ্যান্সার গুলো ঠিক আছে কিনা, এবং সেটার উপরে আমি তোমাদেরকে মার্কস দিব। ঠিক আছে? স্যার ওদের ওকে স্যার। মার্কস গুলো আপনি আপলোড করে দিবেন অ্যাপে। আপলোড করার প্রসিডিউরটা আমি বলে দিয়েছিলাম একটা ভিডিওর মাধ্যমে আপনাদের। আচ্ছা, আপনি চাইলে ওই ভিডিওটার লিংক কি আমাকে মানে গ্রুপে দেওয়া আছে এখনো না? হ্যাঁ হ্যাঁ, গ্রুপে দিয়ে দেওয়া আছে, আপনি চাইলে দেখে নিতে পারেন। আর ওর ওদের মানে অ্যাপের মাধ্যমে যদি মার্কগুলো আপলোড করে দেন, ওরা ওদের প্রোফাইল থেকেই দেখতে পারবে আর কি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আমি হচ্ছে অ্যাপের মধ্যেই দিয়ে দিব, চেক করে। ওকে। ওকে স্যার। ওকে। আচ্ছা স্যার, আমি কি শুরু করব নাকি আমরা একটু ওয়েট করব? কেউ কি আর জয়েন হবে? স্যার আপনি কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমাদের সাথে হচ্ছে আরেকজন। ওয়ালাইকুম আসসালাম। আব্দুল্লাহ, তুমি কি নতুন, মানে আমার ক্লাসে আগে ছিলা কখনো? না। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার সাথে একটু পরিচিত হই। তোমার কলেজ, স্কুল কোথায়? তুমি কি শুনতে পাচ্ছ আমাকে? হ্যাঁ আব্দুল্লাহ, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? জি। তোমার স্কুল কোথায়? তোমার একটু পরিচয় দাও শুনি। আমি অনলাইনে পড়ি হিরসাকাই। ও আচ্ছা। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা এক্সামটা শুরু করি।
তো আমি একটু বলে নেই, আব্দুল্লাহ তুমি তো গত ক্লাসে ছিল না, আমরা হচ্ছে কিছু টপিক পড়াই ফেলছি এবং সেই টপিক পর্যন্ত হচ্ছে আমি আজকে এক্সাম নিব। হ্যাঁ, তো তুমি যেহেতু গত ক্লাসে ছিল না, যদি যতটুকু পারো তুমি পার্টিসিপেট করতে পারো। ওকে, তারপরে হচ্ছে আমরা আহ, পরীক্ষাটা যদি আমরা 20 মিনিট নেই বা 15 মিনিট, আমরা হচ্ছে তারপরে হচ্ছে আমাদের আজকের লেসন শুরু করব। ওকে, তো আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি। Just a second. ওকে, তোমরা কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছো? জি স্যার, একটু জুম করলে ভালো হতো। হ্যাঁ, আমি জুম করে করে দিব এবং আমি হচ্ছে যেহেতু স্ক্রিন শেয়ারে পরীক্ষা নিচ্ছি, সো আমি হচ্ছে আহ, আমি ধরো হচ্ছে এখানে দুইটা কোশ্চেন, তো আমি একটার জন্য হচ্ছে তোমাদেরকে 1.5 থেকে সর্বোচ্চ 2 মিনিট দিতে পারি। 10টা কোশ্চেন তো 20 মিনিট সময়ের আমি বেশি দিব না। তো আমি এখন 9টা 9 বাজে, তোমরা শুরু করতে পারো। আমি 1 মিনিট পর 2 মিনিট পর পর হচ্ছে আমি চেঞ্জ করবো। ওকে, শুরু করো, লেটস স্টার্ট। আর 1 সেকেন্ড আমাদের সাথে আহ, একটা সেকেন্ড। হ্যাঁ, রাফিউল, তুমি কি শুনতে পাচ্ছ আমাকে? হ্যালো? শুনতে পাচ্ছি আমি। তুমি তো ইংলিশ ইংলিশ ভার্সনের না? ইয়েস স্যার। আচ্ছা আচ্ছা। তো আজকে কিন্তু আমাদের একটা এক্সাম হওয়ার কথা ছিল। আমি যতটুকু পড়িয়েছিলাম ততটুকুর মধ্যে, তো ওইটাই আমি নিচ্ছিলাম। আচ্ছা, তো তোমরা হচ্ছে শুধু হচ্ছে অ্যান্সারটা লিখবা, আর তুমি তো হচ্ছে ইংলিশ ভার্সনের, সো আমি সাথে সাথে একটু ট্রান্সলেট করে দিব ইংরেজিতে, যাতে তোমার বুঝতে সুবিধা হয়। ও, ওকে স্যার। ঠিক আছে, আমার খেয়াল ছিল না। আমি হচ্ছে এরপরে যদি আমি কোশ্চেন করি, আমি অবশ্যই সাথে ইংলিশটাও অ্যাড করে দিব, সো দ্যাট তুমি বুঝতে পারো। ঠিক আছে, বাট আজকে একটু ম্যানেজ করে নাও, যেহেতু আজকে স্যার প্রথম সমস্যা এক্সাম। নেই। আচ্ছা ঠিক আছে, আমি আশা করি তুমি বুঝবা, তাও হচ্ছে আমাকে কোশ্চেন করতে পারো। হ্যাঁ, আমি তোমাকে বলে বলে দিচ্ছি। আচ্ছা, এরপরে স্যার হচ্ছে দিচ্ছেন? হ্যাঁ, আমি এক্সাম কোশ্চেন আমি মাত্র দিয়ে দিছিলাম। আচ্ছা, যাই হোক, তোমরা যেহেতু অ্যাটেন্ড করছো আমি বলে নেই। তো আমরা হচ্ছে আমি যেহেতু আমি এর পরের এক্সাম গুলো আমি চেষ্টা করবো হচ্ছে গুগল ফর্মে নেওয়ার জন্য। আর প্রশ্নগুলো কই দিছেন? আচ্ছা, আমি বলতেছি সবকিছু, আমার স্ক্রিনেই তোমরা প্রশ্ন দেখবা, আগে আমাকে কথা শেষ করতে দাও। আমি বলি, শোনো। আহ আমার এক্সাম গুলো হচ্ছে আমি গুগল ফর্মে নেওয়া ট্রাই করবো, বাট আজকে হচ্ছে যেহেতু প্রথম এক্সাম, তো আমি হচ্ছে স্ক্রিনে শেয়ার করবো এবং সেখান থেকে হচ্ছে তোমরা দেখে দেখে অ্যান্সার গুলো লিখে আমাকে শুধু ধরো 1-এর ক, 2-এর ক, এরকম এভাবে লিখে জাস্ট ছবি তুলে হচ্ছে তোমরা অ্যাপে আপলোড করবা, এবং আমি তোমাদের অ্যাপেই তোমাদের মার্কস দিয়ে দিব, তোমরা তোমার প্রোফাইলে গেলে দেখতে পারবা। ঠিক আছে, কালকের মধ্যে। এবং আহ, তোমরা হচ্ছে আশা করি প্রিপারেশন নিয়ে আসছো, তাও তোমরা চেষ্টা করো দেওয়ার জন্য। আর একজন মনে হয় ছিল, ও হচ্ছে গত ক্লাসগুলোতে ছিল না, সো তুমি একটু পার্টিসিপেট করো, বা যদি মনে হয় তুমি পারবা তুমি দেখতে থাকো। ঠিক আছে, আর আমি একটা কোশ্চেনে তোমাদেরকে সর্বোচ্চ 2 মিনিট সময় দিব। দ্যাট মিনস আমরা হচ্ছে 10টা কোশ্চেনে আমরা হচ্ছে 20 মিনিট তোমাদেরকে দিব। এবং আমি হচ্ছে কি করব, মানে
একটা কোশ্চেন তোমরা অ্যান্সার করার সাথে সাথে আমি হচ্ছে ধরো 2 মিনিট সময় বা 1.5 মিনিট সময় দিলাম, দেন হচ্ছে আমি ওইটাকে চেঞ্জ করে নেক্সট কোশ্চেনে যাব। তো এভাবে হচ্ছে আমরা এক্সামটা আজকের জন্য নিচ্ছি, পরবর্তীতে আমি ট্রাই করবো হচ্ছে গুগল ফর্ম দেওয়ার জন্য, এবং ওই ইংলিশ ভার্সনের স্টুডেন্টের জন্য হচ্ছে আমি ইংলিশে ট্রান্সলেট করে দিব নেক্সট এক্সাম থেকে। বাট এখন আমি মুখে মুখেই একটু বলে দিব, তো ট্রাই করো তোমরা, ঠিক আছে? তোমরা হচ্ছে এক্সাম দিয়ে হচ্ছে ছবিটা হচ্ছে তোমরা অ্যাপে আপলোড করে দিবা, এবং আমি অ্যাপের মধ্যেই হচ্ছে তোমাদের মার্কস দিয়ে দিব। তোমরা কি আমার কথা বুঝতে পারছো আমি কিভাবে কি বললাম? জি স্যার। ওকে, তো আমরা শুরু করি তাহলে, যেহেতু সবাই আসছে মোটামুটি সবাই। ওকে, আচ্ছা, তো তোমরা স্ক্রিনটা দেখতে পাচ্ছ? ইয়েস স্যার। ওকে, তাহলে শুরু করে দাও। ফার্স্ট কোশ্চেন, যদি কোনো ঘনক, ঘনক মানে হচ্ছে কিউব, পৃষ্ঠতলের ক্ষেত্রফল তার মানে হচ্ছে সারফেস এরিয়া, ঠিক আছে, 150 বর্গ একক স্কোয়ার ইউনিট, তাহলে হচ্ছে তার আয়তন কত, মানে ভলিউম বের করবা। সেখানে তো উচ্চতা দেওয়া নেই। তুমি করো না, আমি সবই বলে দিছি, তোমার কোশ্চেনের অ্যান্সার ঠিকই আছে, তুমি কি দেওয়া নাই না দেওয়া নাই সেটা হচ্ছে পরের বিষয়, তুমি হচ্ছে জাস্ট অ্যান্সার করতে থাকো। ঘনক বলে দিছি কিন্তু, হ্যাঁ। আর অ্যান্সার করার সময় বা পরীক্ষা দেওয়ার সময় টিচারকে কিছু জিজ্ঞেস করতে নেই, এটা দেওয়া নাই ওইটা দেওয়া নাই, সবই দেওয়া আছে, তুমি করতে থাকো। তো ফার্স্ট কোশ্চেনটা আমি কি বলছি, ইংলিশ ভার্সনের স্টুডেন্ট তুমি কি বুঝেছো? Yeah. ওকে, না বুঝলে অবশ্যই আমি বুঝিয়ে দিব, ঠিক আছে? নেক্সট কোশ্চেনটা হচ্ছে আয়তাকার ঘনবস্তুর কয়টি তল, মানে হচ্ছে আমাদের যেই রেক্টেঙ্গুলার কিউব ছিল তার কয়টা প্লেন, দ্য টোটাল প্লেন অফ রেক্টেঙ্গুলার কিউব। ওকে, আমি হচ্ছে পরের দুইটা কোশ্চেনে যাই, যাব কি? আশা করি 4 মিনিট হয়ে গেছে, আমরা 13তে শুরু করছিলাম। ওকে স্যার। ওকে, তো আমরা 3-4 আমি পরে সময় দিব যেহেতু আজকে ফার্স্ট। আচ্ছা, এরপরেরটা হচ্ছে আয়তাকার ঘনবস্তুর মাত্রাগুলোর যোগফল, তার মানে মাত্রাগুলো মানে কি, ডাইমেনশন গুলা, যেমন দৈর্ঘ্য প্রস্থ, লেন্থ ব্রেথ আর হচ্ছে হাইট, এগুলোর যোগফল মানে হচ্ছে সামেশন। তার মানে হচ্ছে the summation of all the dimension of the rectangular cube is 18 centimeter, এবং the ratio of them 3:2:1, সো তাহলে হাইট কত হবে, তুমি কি বুঝেছো? ইয়েস স্যার, কিন্তু রেশিওটা কোনটা কি তা একটু বলে দিলে ভালো হতো।
রেশিও হচ্ছে যে মাত্রাগুলো যেহেতু আমরা এভাবে বর্ণনা করি, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, সো এটা 3 দৈর্ঘ্য, 2 হচ্ছে। ওকে স্যার, ঠিক আছে, ধন্যবাদ। ওকে। আর 4 নম্বর কোশ্চেনটা আমি একটু আলাপ করি নাই মনে হয়। হ্যাঁ, তাও এটাকে আমি ধরে নিব হচ্ছে মানে যদি পারো তো পারো ভালো, আর না পারলে হচ্ছে আমি এটা তোমাদেরকে আজকের ক্লাসেই বুঝিয়ে দিব, নো প্রবলেম। এটা এই ধরো হচ্ছে আমরা 9 এর মধ্যে এক্সাম নিচ্ছি, ব্যাপারটা হচ্ছে এরকম। এটা না পারলেও হচ্ছে যে মানে খুব বেশি কিছু না পারো না এরকম না, যেহেতু আমি এটা আলাপ করি নাই। বাট তাও আমি হচ্ছে এই অ্যান্সার এই কোশ্চেনটা দিয়েছি যাতে করে আমি এই ক্লাসে আলাপ করতে পারি। হ্যাঁ, ওকে। তো তোমাদের 3 এবং 4 অ্যান্সার করতে থাকো তোমরা। আমি হচ্ছে 20-এ চেঞ্জ করবো, 9টা 20। 4 নম্বর কোশ্চেনটা আমি বলি, কোন ঘনকের পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য, কর্ণ মানে হচ্ছে ডায়াগোনাল, বুঝছো? তার মানে দুইটা কোণার, হ্যাঁ, কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 6.2 সেন্টিমিটার। তাহলে আয়তন মানে ভলিউম কত? আমাদের খুব টপিক গুলো খুবই কম পড়ানো হয়েছে, মানে আমরা অত দূর আগাই নাই, সো আমরা একই টপিকের উপরই বারবার অনেকগুলো ম্যাথ দিয়েছি। আজকে প্রথম এক্সাম, সো তোমাদেরও কিছু প্রবলেম বা আমারও কিছু হয়তো বা কোশ্চেনের একটু ঝামেলা হইতে পারে, সো এটা আমরা একটু আমরা সবাই মিলে হচ্ছে এটাকে কনসিডার করে নিব। নেক্সট থেকে আমাদের জিনিসগুলো আরো একটু আপডেট হতে শুরু করবে, ঠিক আছে? ওকে, দেখো তাহলে হচ্ছে আমরা 5 এবং 6-এ যাই। 5-এ বলা হয়েছে একটি ঘনকের দ্বার, তার মানে হচ্ছে এডজ, ইডিজিই। হ্যাঁ, দ্বার হচ্ছে 2 সেন্টিমিটার, তাহলে পরিসীমা কত? পরিসীমা মানে কি? পরিসীমা মানে হচ্ছে পেরিমিটার, যেটাকে আমরা বলতেছি সার্কামফিউরেন্স যদি বৃত্তের ক্ষেত্রে বলি, মানে হচ্ছে 3 বাহুগুলোর যোগফল আর কি অ্যাকচুয়ালি। ঠিক আছে।
ওকে, আমরা হচ্ছে নেক্সট দুইটা কোশ্চেন দেখি। এটা আমরা একটাই দিলাম, পরবর্তীতে আমরা হচ্ছে নেক্সটে যাই, যেহেতু দুই পেজ হয়ে গেছে। দেখো, একটা আয়তাকার ঘনবস্তু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে এত হলে এর সমগ্রতার ক্ষেত্রফল কত? আমি সূত্র শিখিয়েছি, সূত্রের মধ্যে মান বসিয়ে করে ফেলতে পারো। স্যার 6 নাম্বারটা আরেক সেকেন্ডে দেখাতে পারবেন স্যার? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, 6 নম্বর দেখাচ্ছি। ওকে। ওকে স্যার, থ্যাংক ইউ। স্যার লাগবে না। ওকে, 7 সলভ করুন। ওকে, আমি আশা করি এটা সলভ হয়ে গেছে। না স্যার, একটু। ওকে, তোমরা কি সাইন্টিফিক ক্যালকুলেটর নিয়ে বসেছো? নো না নো স্যার। স্যার। বাট সাইন্টিফিক ক্যালকুলেটর ইউজ করতে হয় তো, তোমার সাইন্টিফিক ক্যালকুলেটর ইউজ করতে হবে, তা না হলে তো তোমাদের অনেক সমস্যা হবে। স্যার স্ক্রল ডাউন করেন প্লিজ। ওকে, ঠিক আছে। Have you solved
Question number 8. Yes, sir, but জি question number স্যার 9. Okay. I'm going to question number 9. Okay. Question number 9 and 10, both you are watching in the screen, so solve both of them. Okay. শোনো, ডে বাই ডে আমরা যত পড়াশোনা আমার সাথে তোমাদের যত ইন্টারাকশন হবে বা আমার ক্লাসে থাকবা, মানে হচ্ছে আমি তো তোমাদের পড়াচ্ছি না যতদিন আছি, তো কোশ্চেনের যেই মান বা কোশ্চেন কিন্তু আস্তে আস্তে হার্ড হতে থাকবে। হ্যাঁ, সো ভালো করে প্রিপারেশন নিয়ে একটা ভালো করে মানে এক্সামটাকে অবশ্যই সিরিয়াসলি নিবা। Okay, I think you have answered, you have tried to answer all the questions. So time is out, but have you, if you miss any এক question, মিনিট okay. তোদের মধ্যে কি কেউ কোনো কোশ্চেন মিস করেছো? আমি কি ওইখানে আবার যাব? স্যার উপরে একটা কোয়েশ্চেন ছিল আমার। কত নাম্বার বলো? স্যার 2 না হলে 3 ছিল। তুমি খাতার দিকে বলো যে কত কোনটা বাকি ছিল। ফাঁকা রেখেছো না? স্যার হ্যাঁ আপনি একটু 9 নাম্বারে যান। আচ্ছা আমি আগে, আচ্ছা ঠিক আছে, আগে 9 নাম্বারে যাচ্ছি আমি।
হ্যাঁ, ওকে। ও 9 নম্বরে তো এতক্ষণ ছিলামই। আচ্ছা ঠিক আছে, করো। জি স্যার, সমস্যা নেই। স্যার ওটা কি a+b³ হ্যাঁ, a+b হোল কিউব। আচ্ছা, আমি কি স্ক্রল আপ করে যাব উপরে? কারো কতজন ছিল বাকি? 2 3 না? ওকে, দেখো তাহলে। তো আমি আশা করি হচ্ছে আহ, আমরা আমি তোমাদেরকে অনেক টাইম দিয়েছি, তোমরা কমপ্লিট করেছো, এবং তোমরা ছবিটা হচ্ছে অ্যাপে আপ করে দিবা তোমাদের অ্যান্সার শিটটা। ওকে, থ্যাংক ইউ থ্যাংক ফর ইউ স্যার। ফর পার্টিসিপেটিং ইন টুডেস এক্সাম। নাও আমরা হচ্ছে আমাদের যে লেসন ছিল, আমরা যেভাবে আগাচ্ছিলাম সেভাবে আগাবো। আমি আশা করব তোমরা হচ্ছে বোর্ড বই, তোমাদের বইটা সামনে নিয়ে বসেছো। ওকে, তো আমি গত ক্লাসে কতটুকু পড়িয়েছিলাম আমি দেখাই। ক্লাস 8। ওকে, আমরা হচ্ছে এই সূত্রগুলা শিখেছিলাম, এই সূত্র পর্যন্ত মনে আছে কি সবার? তো আজকে হচ্ছে আমরা নতুন একটা টপিক পড়বো, সেটা হচ্ছে উৎপাদক। দেখো, উৎপাদক বা ফ্যাক্টর, তো এই জিনিসটাকে বোঝার জন্য আমাদের প্রথমে এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে। তো এই উদাহরণ আমি তোমাদেরকে বুঝাইলেই অ্যাকচুয়ালি তোমরা বুঝে ফেলবা যে আসলে এখানে কি বলা হয়েছে। আমি আর এটা রিডিং করতে যাচ্ছি না, ঠিক আছে? তো দেখো, আমি একটু তোমাদেরকে বলি উৎপাদক জিনিসটা আসলে কি। তোমরা সবাই কি আমার ব্ল্যাক স্ক্রিনটা দেখতে পাচ্ছ? জি হ্যালো? স্যার। ওকে, আচ্ছা। দেখো, আমরা ধরো একটা সংখ্যা নেই প্রথমে। তো এই সংখ্যাটাকে যদি আমরা একটু দেখি, এই সংখ্যাটাকে কি কি দিয়ে ভাগ করা যায়? তোমরা বলবা 1 2, তারপর হচ্ছে 5 5 আর 10। এবং 10 নিজেই, ঠিক তো? তার মানে উৎপাদক মানে কি, আমরা যেই সংখ্যাটা দিয়ে ভাগ করতেছি এই সংখ্যাটাকে, এবং ভাগফলগুলো আমরা পূর্ণ সংখ্যায় পাচ্ছি। যেমন আমি যদি 1 দ্বারা ভাগ করি, 10/1, সো আওয়ার রেজাল্ট উইল বি 10। এন্ড আমরা যখন 10কে 2 দিয়ে ভাগ করবো, দেন রেজাল্ট উইল বি 5। তার মানে হচ্ছে আমরা একটা পূর্ণ সংখ্যায় আমরা রেজাল্ট পাচ্ছি। তো এটাই অ্যাকচুয়ালি উৎপাদক। তাহলে 6 এর উৎপাদক গুলো বলে ফেলো। 1। 1 2 3 হ্যাঁ, আর 1 2 3 আর 6। স্যার আরেকবার বলবেন প্লিজ। দেখো, আমরা একটা সংখ্যাকে যতগুলো সংখ্যা দিয়ে ভাগ করতে পারি এবং ভাগ করলে আমরা একটা পূর্ণ সংখ্যা পাচ্ছি, ওই সংখ্যাগুলোকে আমরা তার উৎপাদক বলবো। যেমন আমরা ধরো হচ্ছে আমাদের 10। একটা সেকেন্ড ধরো, আমি একটু আমার বইটা বের করে নিই। ওকে,
দেখো তুমি এখানে আমরা এই যে অ্যাকচুয়ালি আমরা কি লিখলাম আসলে, এটা এভাবে লেখা উচিত না আসলে। এক, দুই, তিন, তিন হবে না, 5 আর 10। দেখো তো আমরা যদি এই 10কে এই প্রথমে 1 দিয়ে ভাগ করতে চাই, আমরা রেজাল্ট পাচ্ছি একটা পূর্ণ সংখ্যায়, ঠিক না? 10 তো পূর্ণ সংখ্যা, কোনো দশমিক সংখ্যা কোনো এখানে কোনো দশমিক আছে নাই কিন্তু। ইভেন আমরা যদি আবার 10 নেই, ধরো এটাকে আমরা 2 দিয়ে ভাগ করি, সো আমরা একটা রেজাল্ট পাচ্ছি যেটা হচ্ছে পূর্ণ সংখ্যা 5। আবার তুমি 5 দিয়ে 10কে ভাগ করো, তোমার রেজাল্ট হবে হচ্ছে 2। তুমি 10 দিয়ে 10কে ভাগ করো, তোমার রেজাল্ট হবে হচ্ছে 1। তার মানে আমরা এখানে যতগুলো নাম্বার রেখেছি, অল দ্য নাম্বারস আই হ্যাভ রিটেন হিয়ার, আমরা এই নাম্বারগুলো দিয়ে যখন আমরা 10কে ভাগ করতেছি, আমরা দেখতেছি যে প্রত্যেকটা ক্ষেত্রে রেজাল্ট পূর্ণ সংখ্যায় আসতেছে। তার মানে আমরা 10কে যে সকল সংখ্যা দিয়ে ভাগ করার পরে ভাগফলটা পূর্ণ সংখ্যায় পাচ্ছি, তাকে সেই সংখ্যাগুলোকে আমরা 10-এর উৎপাদক বলবো। বুঝেছো? জি স্যার। এখন উৎপাদকের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে গুণনীয়ক। তার মানে এখন যদি তোমাকে বলা হয় 10-এর উৎপাদক গুলো লিখে দেখাও, তুমি 1 2 5 10 লিখবা। যদি বলা হয় তুমি 10-এর গুণনীয়ক গুলো লিখে দেখাও, তুমি 1 2 5 10 লিখবা। তো আশা করি বুঝেছো। তো এখন আমাকে বলো তো 12-এর উৎপাদক গুলা কি কি? 1 2 3 4 6 স্যার 1 2 আর 4 12। 6 আর হচ্ছে 12, ঠিক তো? জি স্যার। এটা হচ্ছে উৎপাদক বা জি হচ্ছে স্যার। গুণনীয়ক। তার মানে ব্যাপারটা হচ্ছে এরকম, আমি যদি এইটাকে মানে একটা মানে সাধারণ একটা বাংলা ভাষায় যদি তোমাদেরকে বুঝাইতে চাই, ব্যাপারটা হইতেছিল এই 12-এর পেটের মধ্যে যে সংখ্যাগুলো আছে, এগুলাই হচ্ছে যে অ্যাকচুয়ালি তার গুণনীয়ক, ঠিক না? মানে এই সংখ্যাগুলো হচ্ছে 12-এর ভিতরের মধ্যে আছে। দেখো 12-এর বাইরে কিন্তু কোনো সংখ্যাই যায় নাই, গেছে? না 13 14 এরকম কিন্তু হয় নাই। তার মানে হচ্ছে 12-এর ভিতরে, ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে এইরকম। তো আশা করি তোমরা এই জিনিসটা বুঝেছো। তারপরে হচ্ছে আমি তোমাদের বইটা আমার সামনে আছে, আমি দেখাই, তোমাদের বোর্ডের মধ্যেই দেখাই। আচ্ছা, তার মানে আমরা গুণনীয়ক জিনিসটা বুঝেছি। তো এই জিনিসটাকেই তোমাদের বইয়ের মধ্যে এই যে এখানে একটা গল্প আকারে বা একটা বর্ণনা, একটা এক্সপ্লানেশন দিয়ে এই জিনিসটাকে ব্যাখ্যা করা হয়েছে। তো একটু দেখো, আমরা তো একটা সংখ্যা নিয়ে কাজ করতেছি এখন, কিন্তু আমরা যদি চাই আমরা একটা বীজগাণিতিক রাশি নিয়ে কাজ করব এবং সেই বীজগাণিতিক রাশির আমরা উৎপাদক বের করব। তো সেইটাও করা যায় কিভাবে, দেখো। ধরো আমরা হচ্ছে তোমরা সবাই এই স্কয়ার মাইনাস বি স্কয়ার এই সূত্রটা জানো কি? জি স্যার। a বলো plus তো b কি? into a minus b। a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। প্লাস বি মাইনাস বি। ওকে, এখন ধরো আমরা একটা সংখ্যা নিলাম, একটা বীজগাণিতিক রাশি আর কি, এক্স স্কোয়ার মাইনাস 1। তো এটাকে আমরা একটু সুন্দর করে এভাবে লিখতে পারি, এক্স স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। এটাকে যদি তুমি ভাঙো তাহলে তুমি পাবা হচ্ছে, যদি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর মতো করে লিখতে চাও তাহলে হচ্ছে এইরকম পাবা। এখন দেখো, আমরা যেমন ধরো যে হচ্ছে 10কে হচ্ছে আমরা ভাঙলাম হচ্ছে 5 ইন্টু 2 আকারে, ঠিক সিমিলার ওয়েতে আমরা এই জিনিসটাকে এভাবে ভাবতে পারি যে we have divided this term into two parts and that is x plus 1 and x minus 1. তো এখন এই যে x plus 1 x minus 1 এই x square minus 1 এর একটা উৎপাদক। এখন আমরা তো সংজ্ঞা দিয়েছিলাম যে যদি আমরা x square minus 1 কে কোনো একটা সংখ্যা দিয়ে ভাগ করতে পারি এবং ভাগ করার পরে যদি আমরা একটা পূর্ণ সংখ্যা পাই বা আমরা একটা কোনো দশমিক ছাড়া বা অমূলক কোনো সংখ্যা না পাই, তবেই তো তার সেটা উৎপাদক। তো চলো আমরা একটু দেখি আসলে কি তার উৎপাদক কিনা। দেখো, এই দেখো সরি, দেখো এই এক্স স্কোয়ার মাইনাস 1 এটাকে হচ্ছে তুমি প্রথমে কথা হচ্ছে তুমি এই সংখ্যাটা দিয়ে ভাগ করো। তো খুবই সিম্পল, এক্স প্লাস 1 নিচে দাও, তাহলে উপরে কি হবে? উপরে তুমি জানো এটাকে বাংলায় আমরা পাবো হচ্ছে এক্স প্লাস 1 এক্স মাইনাস 1, আর নিচে তুমি ভাগ করছিলা হচ্ছে এক্স প্লাস 1 দিয়ে।
দেখো কাটাকাটি করার পরে আমরা একটা কিন্তু খুবই কিউট একটা সংখ্যা পেয়েছি, মানে একটা সিঙ্গেল কিছু x-1। আমরা কিন্তু কোনো দশমিক বা যদি x এর কোনো মান থাকতো তাহলে অবশ্যই একটা পূর্ণ সংখ্যা হইতো। তার মানে ব্যাপারটা বুঝছো কিনা, এই যে x+1 x-1 এই দুইটাই যে অ্যাকচুয়ালি x² - 1 এর একটা উৎপাদক। ওকে, এখন দেখো +8, sorry। তো উৎপাদক বুঝেছো তো নাকি? আসলে উৎপাদক জিনিসটা কি আমি ওইটা আগে বুঝাইতে চাচ্ছিলাম। জি স্যার। আচ্ছা, এখন দেখো এখানে তোমাদের বইয়ের মধ্যে একটা উদাহরণ দেওয়া হয়েছে, তো এটা আমি একটু আলাপ করে দেই। আমি একটু তোমাদের বইয়ের মধ্যে চাই। দেখো বলা হয়েছে দ্বিপদী রাশির ঘনয়ের উৎপাদক। ফ্যাক্টর অফ কিউব অফ এ বাইনোমিয়াল এক্সপ্রেশন। এটা আসলে কি? এখানে তোমাদের একটা উদাহরণ দেওয়া হয়েছে, তোমরা যদি উদাহরণটার দিকে তাকাও, তোমরা একটু রিডিং দিতে পারো। দেখো এখানে কি লেখা হয়েছে। ধরো এখানে বলা হয়েছে আফসানা তাদের গাছের 20টি আম তাদের আত্মীয়দের মধ্যে সমান ভাগে ভাগ করে দিতে চায়। তোমাদের কি বাসায় আম গাছ আছে? জি স্যার। ওকে, আচ্ছা। দেখো, আচ্ছা এটার আগে মনে হয় আরেকটা উদাহরণ আছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, একটু প্রবলেম হইতেছে নেটওয়ার্কে। দেখো আফসানা তাদের গাছের 20টি আম তাদের আত্মীয়দের মধ্যে সমান ভাগে ভাগ করে দিতে চায়। আফসানা আমগুলো কয়জন আত্মীয়কে সমান ভাগে ভাগ করে দিতে পারবে? তো এখন তুমি বলতে পারো যে তারা নিজেরাই বলে দিছে। তুমি হয়তো বলবে 2 জনকে। কিভাবে? ধরো 20টা আম, তো একজনকে দিলা হচ্ছে 10টা, আর একজনকে 10টা, ঠিক না? তো 10টা দিয়ে 10 দিয়ে 20কে ভাগ করা যায়, ঠিক না? এই যে 10, জি স্যার। হ্যাঁ, তার মানে 20 ভাগ হচ্ছে 10, তো আমরা এটা পাচ্ছি হচ্ছে 2। তো এইভাবে হচ্ছে আমরা একটা ভাগ করলাম, তার মানে 10-20 এর একটা উৎপাদক। ওই যে আগের সংজ্ঞাটাই, যেটা আমি তোমাদেরকে অলরেডি বুঝাই ফেলছি। এগুলো হচ্ছে উদাহরণ দিয়ে তোমাদেরকে উৎপাদকের কনসেপ্টটা বুঝাইছে। এক একটা অনেকগুলো উদাহরণ দেওয়া হয়েছে তোমাদের বইয়ের মধ্যে। যাই হোক, উদাহরণ শিখবো, আমরা ম্যাথ শিখবো। এরকম যে সকল সংখ্যা দ্বারা 20কে ভাগ করা যায় ওই সকল সংখ্যায় 20-এর উৎপাদক। অলরেডি আমি তোমাদেরকে বলে ফেলছি। তো এগুলো আসলে বলার কিছুই নাই, আশা করি বুঝেছো। বলছে 20-এর সকল উৎপাদক নিচে লিখে রাখো। তো এখানে 20-এর উৎপাদক গুলো কি হবে বলো তো? বলো। স্যার 2, হ্যাঁ, 1, 4, 5, হ্যাঁ, তারপর হচ্ছে 10, 1, তারপর 2, হচ্ছে 20। 4, 5, 10 এবং 20। 20। এই তো তো এগুলো কিন্তু আহামরি কোনো কঠিন জিনিস না। এখন দেখো বর্গের উৎপাদক, এটা এখানেও একটা ভালো একটা উদাহরণ দেওয়া হয়েছে। সবকিছু বলেই দেওয়া হয়েছে। দেখো কি বলা হয়েছে। ধরো হচ্ছে যে তুমি আয়তাকার একটা কেককে সমান ভাগে ভাগ করতে চাও। ধরো এই যে কেকটা আছে, হ্যাঁ, তুমি এটার আপার সারফেসটা কল্পনা করো, এই যে আপার সারফেসটা, ঠিক আছে? একটু হজবরল হয়ে গেছে। কেকটির আকার 12x10, তার মানে বুঝেছো তো? 12 হচ্ছে তার লেন্থ, আর 10 হচ্ছে কি বলো? ব্রেথ, মানে হচ্ছে দৈর্ঘ্য এবং প্রস্থ। পূর্ণ ইঞ্চিতে কোন কোন আকারে এই কেকটিকে সমান ভাগে ভাগ করা যাবে? তো তুমি বলতে পারো যে ভাইয়া আমি হচ্ছে যদি এভাবে 2x2 গড় আকারে নেই, মানে ব্যাপারটা হচ্ছে যে এরকম 2x2, এদিকে 2, এদিকে 2, এদিকে 2, এদিকে 2, এভাবে এভাবে ভাগ করতে চাও, তাহলে তুমি 30টা ভাগ করতে পারবা। ঠিকই, দেখো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, এরকম ভাবে তুমি গুনে দেখো এখানে 30টা ঘর আছে। তো এইভাবেই তোমাকে বিভিন্ন আকার দিয়ে দিয়ে বলা হয়েছে যে তুমি ভাগ করে করে দেখাও, বুঝছো? তো এটা তোমরা চাইলে করতে পারো, এটা প্র্যাকটিক্যাল একটা জিনিস। তুমি হয়তো বা একটা কাগজ নিতে পারো, যে কাগজটাকে ইউ ক্যান ইমাজিন the upper surface of this cake and then you can divide it into many parts like this, বুঝেছো? জি স্যার। yes sir, এই হচ্ছে ব্যাপার। তো এখন আমরা যদি খেয়াল করো, এখন দেখো এই যে 30 যে বের হইলো, এখানে 2x2 আকারে নেওয়ার কারণেই হচ্ছে 30 বের হয়েছে। এটা কি আসলে
দেখো তুমি টোটাল গড়টা কত ছিল বলো তো? এটা তো টোটাল মানে কেকের পুরো ফুল সারফেসটা, ঠিক না? 12 × 10। এখন তুমি কত কত গড় নিয়েছো? 2 × 2। তো এখন দেখো নিচে ভাগ করা হচ্ছে 2 × 2 দ্বারা। এখন তুমি ভাগফল বের করো, এ হচ্ছে 6, এ হচ্ছে 5। দেখো 5 × 6 = 30। এই যে তোমার গড় সংখ্যা কিন্তু 30। তোমার কি কনসেপ্টটা বুঝছো? এখন ধরো তোমাকে এই পরে বলা হয়েছে এখন তুমি 3 × 3 আকারের ঘর নিলে তুমি কয়টা ঘর বানাইতে পারবা? তুমি এখন 3 × 3, দেখো যেহেতু আমরা 10 × 10 এই পুরা হচ্ছে আপার সারফেসটার যেই সারফেস এরিয়া ছিল মানে হচ্ছে ক্ষেত্রফল, সেটাকে 2 × 2 আকারে ভাগ করে 30 পেয়েছি, মানে একটা পূর্ণ সংখ্যা পেয়েছি। তাহলে কি আমরা বলতে পারি না এই ছোট ছোট ঘরগুলা 2 × 2 আকারের ঘরগুলা টোটাল 12 × 10 আকারের যে বড় ঘরটা আছে তার এক একটা করে উৎপাদক? পারি কি বলতে? জি স্যার। তার মানে বলতো এই টোটাল বড় ঘরটার 2 × 2 আকারের কয়টা উৎপাদক আমরা পেলাম? 30টা ভাগ করছি না আমরা? বুঝছো জিনিসটা? বুঝছো কিনা বলো? জি স্যার, বুঝছি। হ্যাঁ, তাহলে এবার দেখো, এবার তুমি যদি 3 × 3 আকারের চিন্তা করো তাহলে দেখো আমি তোমাদেরকে একটু দেখাই দেই, তোমরা বুঝতেছো বা বুঝবা। ধরো 120 মানে হচ্ছে 12 × 10 আর নিচে হচ্ছে 3 × 3। তুমি 3 × 4 = 12, কিন্তু 10কে কিন্তু তুমি 3 দ্বারা ভাগ করলে কোনো পূর্ণ সংখ্যা পাবা না। তুমি সামথিং একটা কিছু পাবা, 3 × 3 = 9 মানে হচ্ছে 3 পয়েন্ট সামথিং একটা কিছু পাবা। দেন তুমি যদি ভাগফল বের করো তুমি কিন্তু অ্যাকচুয়ালি একুরেট কোনো পূর্ণ সংখ্যা পাবা না। তার মানে কি আমরা বলতে পারি তুমি 3 × 3 আকারের পূর্ণ সংখ্যক গড় দিয়ে এই টোটাল বর্গটাকে ভাগ করতে পারবা? না। অবশ্যই না। তো ভাগ যদি তুমি করতে না পারো তাহলে কি এই 3 × 3 12 × 10 এর কোনো উৎপাদক হবে? অবশ্যই না, এখানে বলেই দেওয়া হয়েছে। তো এইভাবে হচ্ছে অ্যাকচুয়ালি তোমাদের এই দুইটা গড়কে পূরণ করতে বলা হয়েছে। এবার দেখো বলছে 12 × 10 মানে 12 × 10 উৎপাদকের আকারের সঙ্গে 12 × 10 আকারের কোনো সম্পর্ক খুঁজে পাও কি? হ্যাঁ, তুমি যদি এখন এটাকে যদি ভাগ করো 12 × 10, নিচে হচ্ছে 12 × 10, তুমি দেখো ফলাফল পাচ্ছ একটা। তার মানে টোটালটাই একটা ভাগ হবে আর কি তখন। কারণ আমরা সমান যতটুকুই ছিল আমাদের উপরের সারফেসটা মানে বর্গটা স্কোয়ারটা, ঠিক সেই পরিমাণই আমরা একটা ভাগকে কল্পনা করছি। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, তারা অনেক চিন্তা করতেছে। হ্যাঁ দেখো, খুব চিন্তা, আসলে চিন্তার কিছুই নেই। এবার হচ্ছে আমরা ঘনয়ের উৎপাদক খুঁজি। তো এটাও সেম, আমরা তখন যেমন 2 × 2 আকারে ভাগ করেছি, এবার হয়তো আমরা কোন একটা সংখ্যারে 2 × 2 × 2 মানে 3টে সংখ্যা দিয়ে একসাথে ভাগ করবো, তাহলে তো ঘন হয়ে গেল বা 2³ হয়ে গেল। তো ব্যাপারটাও সেম, একই কনসেপ্ট, একই জিনিস, একই উদাহরণ। আশা করি এগুলা কোনো ব্যাপার হবে না। ঠিক আছে, আমি কি করে দিব তোমাদেরকে এটা? দেখো স্যার বর্গের, ভালো হয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে, আমি তাও তোমাদেরকে একটু করিয়ে দিচ্ছি। আমরা একটু এই উদাহরণটার দিকে তাকাই। ঘনয়ের উৎপাদক, ডিমের খাঁচা সাজিয়ে রাখি। দেখো এই যে একটা ঘনবস্তু, মানে আমাদের এই কার্টুনের মধ্যে আমরা হচ্ছে এইভাবে ডিমের যে খাঁচাগুলো আছে সেগুলো একটার উপর একটার উপর একটার উপর এভাবে রাখবো। এখন দেখো আমরা কিন্তু কয়টা রাখবো এটা হচ্ছে কোশ্চেন। তো এখানে আমরা পড়ি দেখি আসলে কি বলা হয়েছে। জামাল চাচার একটি দোকান আছে, ওকে, সেখানে তিনি ডিম বিক্রি করেন। ভালো কথা। তার 3 × 3 × 3 এবং এটা ফুট, আসলে এই যে উপরে যে চিহ্নটা দেওয়া হয়েছে, ঘনক আকৃতির একটি ডিমের খাঁচা আছে। তার মানে বুঝেছো তো, এই যে তার যে খাঁচাটা দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা হচ্ছে 3 × 3, দ্যাট মিনস এটা ঘনক। তার মানে অল দ্য প্লেনস অফ দিস অবজেক্ট ইজ স্কয়ার ইন শেপ, মানে হচ্ছে বর্গাকৃতির। আচ্ছা, বাক্সগুলোর হ্যাঁ, এবার বলা হয়েছে যে ডিমের বাক্স আছে 3 × 3 × 3। এখন একটি খাঁচা আছে যেখানে তিনি ডিমের বক্সগুলো সাজিয়ে রাখতে চান। যদি ডিমের বক্সগুলো হচ্ছে 1 × 1 × 6 হয়, তবে জামাল চাচা তার খাঁচাটি পূর্ণ করে বক্সগুলো রাখতে পারবেন। কারণ 1 × 1 × 6 ইঞ্চি, দেখো এটা কিন্তু ইঞ্চি, হ্যাঁ, আর এটা কিন্তু ফুট। আকারটি 3 × 3 × 3 এর একটি উৎপাদক। তো আসলে এটার উৎপাদক কিনা আমি একটু তোমাদেরকে দেখাই, খেয়াল করিও।
কে কার উৎপাদক? এই যে 3 ফুট ইন্টু 3 ফুট ইন্টু 3 ফুট, এটার উৎপাদক বলা হয়েছে যে এই যে আমাদের ছোট ছোট বাক্সগুলো আমরা সাজিয়ে রাখতে চাই তার পরিমাপটা, মানে 1 ফুট ইন্টু 1 ফুট ইন্টু 6 ইঞ্চি। তো এটার হিসাবটা আমরা কিভাবে করব দেখো। আগে আমরা একটা কাজ করি, আমি এখানেই দেখাচ্ছি, যদিও আমি এটা হচ্ছে তোমাদের, আমি একটু আচ্ছা বোর্ডে যাই। হ্যাঁ, দেখো আমাদের যেই খাঁচাটা ছিল, টোটাল বক্স যে বাক্সটা ছিল, সেই বাক্সটার আকার কেমন ছিল বলতো? 3 ফুট ইন্টু 3 ফুট ইন্টু 3 ফুট। আর আমরা সেই বাক্সের মধ্যে যে ডিমের খাঁচাগুলো রাখতে চাচ্ছিলাম, সেটার আকার হচ্ছে 1 ফুট ইন্টু 1 ফুট ইন্টু 6 ইঞ্চিস। জাস্ট হিসাব করো, দেখো তো ফুট বা 3/1 দুইটাই ফুট আছে, সো 3/1 মানে 3, 3/1 মানে 3। কিন্তু এই যে উপরের যেই তোমার 3, এটা কি ফুট নাকি ইঞ্চিতে আছে বলো তো? ফুটে। তার মানে অবশ্যই উই হ্যাভ টু কনভার্ট ইট ইনটু ইঞ্চি। তা না হলে তো আমরা কাটাকাটি বা হিসাব করতে পারবো না। হয় আমরা নিচেরটাকে ফুটে নিব অথবা উপরটাকে ইঞ্চিতে নিব, অর্থাৎ দুইটাকে সেম করতে হবে। কারণ সেম না করলে আমরা উপরে নিচে কাটাকাটি করতে পারি না। আমরা 1 কেজি চালের সাথে 1 কেজি ডাল কখনো যোগ করতে পারবো না। আমরা 1 কেজি চালের সাথে 1 কেজি চাল যোগ করব, ব্যাপারটা বুঝছো? তখন আমাদের 2 কেজি চাল, আমরা এইভাবে বলতে পারবো, মানে সেম ইউনিট হইতে হবে। তো এখন তো খুবই সিম্পল, উপরে হচ্ছে 3/1 3/1, এটা তো ঠিক থাকবে। আমরা একটা কাজ করি, আমরা উপরের এটাকে ইঞ্চিতে নিয়ে যাই। তোমরা কি জানো 1 ইঞ্চিতে 12 ইঞ্চিতে 1 ফুট? জানো কি এটা তোমরা? ইয়েস স্যার, আমরা জানি। জি স্যার। আচ্ছা, ওকে। জি আচ্ছা স্যার। দেখো, একটা সেকেন্ড। তো 12 ইঞ্চিতে যদি 1 ফুট হয়, আমরা চাইলে উপরেরটা থেকে ঠিক রাখতে পারি 1 ইন্টু 1 ইন্টু, আমরা নিচের 6টাকে 12 দ্বারা ভাগ করলেই কিন্তু অ্যাকচুয়ালি আমাদের ফুটে চলে যাচ্ছে, ঠিক তো? তো এখন তুমি ক্যালকুলেশন করো, তাহলে আসলে অ্যান্সারটা চলে আসবে। তো ক্যালকুলেশন করলে তুমি দেখবা উপরে হচ্ছে 3 3 9 মানে হচ্ছে 27, 3 3 9 3 9 27 মানে 27 ফুট। আর নিচে দেখো 1 ইন্টু 1 মানে তো 1, তো 6/12 মানে হচ্ছে হাফ, মানে হাফ ফুট। তো 27 ইন্টু উপরে 2 চলে যাবে, 0.5। নিচে 1। হ্যাঁ, আবার বলো। না স্যার। ওকে, তো এই 27 দুগুণ হচ্ছে 54 ফুট। 54 ফুট না, অ্যাকচুয়ালি 54টি, যেহেতু আমরা ভাগ করছি। তার মানে বলো আমরা কি পূর্ণ সংখ্যা পেয়েছি না অ্যান্সার? তাহলে আমরা অবশ্যই বলতে পারি Yes, sir. এই যে আমাদের টোটাল যেই বাক্সটা ছিল, তার একটা উৎপাদক হচ্ছে এই পরিমাণের আকারের একটি ডিমের খাঁচা, মানে এই সংখ্যাটার উৎপাদক হচ্ছে এই সংখ্যাটা। তো তুমি চাইলে আলাদা আলাদা গুণ করে করতে পারতা, আমি এভাবে দেখাইলাম। তো আমি এখন তোমাদের ম্যাথটা সলভ করে দিতে চাই। দেখো বইয়ের মধ্যে হচ্ছে তোমরা যাও, তোমরা হচ্ছে আমি দেখাই। দেখো আমরা কি পেলাম, এবার কোশ্চেনের দিকে তাকাও। বলা হয়েছে জামাল চাচার ডিমের বাক্সগুলোর আকার এই পরিমাণ হলে সে তার ডিমের খাঁচাটি পূর্ণ করে কতগুলো বক্স রাখতে পারতেন। তারপরে সেম আবার আমরা হচ্ছে যে 3 × 3 × 3 কে এই সংখ্যাটা দিয়ে ভাগ করব, তাহলেই তো আমরা পেয়ে ফেলবো কয়টা বাক্স রাখতে পারবেন। আগে যেমন 54টা হয়েছিল, এখন কয়টা হয়েছে। তো আমরা একটু অঙ্কগুলো তোমাকে করেই দিই, তোমাদের সামনে আশা করে বই আছে, তো তোমরা বই বের করো। তো দেখো আমরা 1 নাম্বার সলভটা করি। আগে বলো ডিমের খাঁচার আয়তন, ডিমের বাক্সের আয়তন আগে হচ্ছে। আচ্ছা, আচ্ছা বাক্স বলতে হচ্ছে যে আমরা যে টোটাল যে আচ্ছা দাঁড়া একটা সেকেন্ড, এখানে কোনটা বলা হয়েছে আমি একটু কনফার্ম হয়নি।
দেখো এই যে ছোট ছোট গুলাকে বলতেছি আমরা ডিমের বাক্স, আর টোটাল বড়টাকে বলতেছি মানে এই যে ঘনকটাকে বলতেছি ডিমের খাঁচা, মনে থাকবে? তো এটাকে আমরা এভাবে ধরে অঙ্কটা করব। তো আগে হচ্ছে আমরা ডিমের যে খাঁচাটা আছে সেটার আয়তনটাকে বের করি। তো লিখো ডিমের খাঁচার আয়তন। বলতো ডিমের খাঁচার আয়তন কত হবে? যেহেতু 3 ফুট ইন্টু 3 ফুট ইন্টু 3 ফুট আছে, সো আমরা উপরে যে হিসাবটা করছিলাম 27 ফুট। এভাবে লিখতে পারো 27 ফুট না, এটাকে বলা উচিত যেহেতু তিনটা জিনিস আমরা একসাথে গুণ করেছি ফুট ফুট ফুট, সুতরাং ফুট কিউব মানে হচ্ছে ঘনফুট। বুঝেছো কথাটা? যেমন আমরা দুইটা জিনিসকে গুণ করলে বর্গ বর্গ বলি, তিনটা জিনিসকে একসাথে গুণ করলে আমরা ঘন বলবো, তার মানে এটা কি ঘন ফুট। ওকে, এখন বলতো ডিমের বাক্সের আয়তন তারা কত নিতে বলেছে? 1 ফুট ইন্টু 1 ফুট ইন্টু 4 ইঞ্চি। ওকে, 4 তাহলে ইঞ্চি। ডিমের বাক্সের আয়তন, আচ্ছা দেখো, তো ডিমের বাক্সের আয়তন হচ্ছে 1 ইন্টু 1 ইন্টু, দেখো এটা দুইটা এইগুলা কিন্তু ফুটে ছিল, বাট এটা ছিল আবার ইঞ্চিতে, সো উই মাস্ট কনভার্ট দিস ইনটু ফুট। তো 1 এর জায়গায় তো 1 ঠিক থাকবে, জাস্ট আমরা 4 কে 12 দ্বারা ভাগ করবো, কারণ উই নো দ্যাট 12 ইঞ্চিতে 1 ফুট। তো এটাই কিন্তু এখন ফুটে চলে গেল। স্যার তো 1 বাই টোটালটা হচ্ছে, 3 হয়। হ্যাঁ তাহলে এখন অ্যান্সার হচ্ছে এই 4 ভাগ হচ্ছে 3, তার মানে হচ্ছে উপরে হচ্ছে 1 1 1, তার মানে 1, নিচে হচ্ছে 3, তার মানে 1/3 ঘন ফুট। ওকে, এখন বলা হয়েছে যে অ্যাকচুয়ালি এই যে জামাল চাচার যে ডিমের বাক্সগুলোর আয়তন এই এই পরিমাণ হলে মানে 114, তাহলে সে তার ডিমের খাঁচাটি পূর্ণ করে কতগুলো ডিমের বাক্স রাখতে পারবে? তার মানে জাস্ট আমরা 27 কে যদি 1/3 দ্বারা ভাগ করি তাহলে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, ঠিক না? সিম্পল। তাহলে আমরা সেই কাজটাই এখন করব। সুতরাং মোট বাক্স বা বক্স যাই বলি না কেন কত হবে? এই 27 কে হচ্ছে আমরা 1/3 দ্বারা ভাগ করব। তা আমরা ভাগটা সবাই জানি 27, যদি ভাগ এটা যেহেতু নিচে আছে, সো আমরা এটাকে উপরে নিলে উল্টাই 3 যাবে, বাই 1। 3/1 টি, আমরা এখানে টি লিখবা। এখন বের করে কত হয়? 3 সাথে 21, 3 গুণে 6, 7, 8। হিসাব ঠিক আছে? ক্যালকুলেটর করো, একটু ক্যালকুলেটর দেখো কত আসে মান। আমার হাতে ক্যালকুলেটর নেই। স্যার ঠিক জি আছে। স্যার। আশা করি তোমরা অঙ্কটা বুঝেছো। এখন পরের কোশ্চেনটার দিকে তাকাও, আমি পরের কোশ্চেনটাতে যাই। দেখো বলা হয়েছে জামাল চাচার ডিমের বাক্সগুলোর আকার যদি 1 × 1 × 5 হলে তিনি তার ডিমের খাঁচাগুলোকে কি পূর্ণ করতে পারবেন? তো তুমি দেখবা যে ভাগ করার পরে যদি পূর্ণ সংখ্যা না আসে তাহলে অবশ্যই পারবেন না। এখন কোশ্চেনে বলা হয়েছে কি, যদি খাঁচাটি পূর্ণ রাখতে পারে তবে খাঁচাটি পূর্ণ করতে কতগুলো বাক্স রাখতে পারবেন? তাহলে আমরা প্রথম টেস্ট করব যে আসলে সে রাখতে পারবে কিনা। রাখতে না পারলে তো আর এটার কোশ্চেনই আসে না যে আসলে খাঁচাগুলো কতগুলো বাক্স দ্বারা পূর্ণ করা যাবে। তো এটা তো আর তাহলে ইনভ্যালিড কোশ্চেন হয়ে যায়। তার মানে আমাদের অ্যান্সার এতটুকু শেষ হয়ে যাবে যে খাঁচাটি পূর্ণ করে রাখতে পারবে না। এখন যদি না পারে তখন বলছে তবে কারণ কি? তবে কারণ কি কি হবে? ওই যে তার মানে কারণটা কিন্তু একটাই, এই যে এই বাক্সের আকারটা সেটা খাঁচার আকারের উৎপাদক নয়, ঠিক না? কারণ উৎপাদক হইলে তো অবশ্যই পূর্ণ সংখ্যা হইতো এবং বাক্সের পরিমাণটা আমরা পূর্ণ সংখ্যায় বের করতে পারতাম। তোমরা কি আমার কথাটা বুঝতে পারছো বা ধরতে পারছো আমি কি বুঝাতে চাচ্ছি? জি Yes, স্যার। sir. ওকে, চলো আমরা এখন ক আর খটাকে সমাধান করি। আমি আশা করবো তোমাদের সামনে বইটা আছে। লেটস স্টার্ট। ওকে, দেখো, তো চলো আমরা জিনিসটাকে করি। ক নাম্বার আমরা এতটুকু অলরেডি বুঝে ফেলছি যে ক নাম্বারে বলা হয়েছে যদি খাঁচাটি পূর্ণ করে রাখতে পারে। এই যদি কথা কোনো মানেই নেই, মানে খাঁচা পূর্ণ করা সম্ভবই না। কারণ দেখো আমাদের ইয়ার আয়তন কত ছিল? 27 না?
খাঁচার আয়তন 27 ঘনফুট, ঠিক তো? জি তো স্যার। এখন জি স্যার। তুমি কোনোভাবেই দেখো এই 27 কে আমরা যদি 1 × 1 × 5/12 এটা দ্বারা ভাগ করি, কোনোদিনই পূর্ণ সংখ্যা আসবে না, এটা মুখে মুখে বলা যাচ্ছে। সো এটা আর লিখে মানে এইভাবে অঙ্ক করে দেখানোর কোনো দরকারই নেই। সো আমরা বলে দিচ্ছি, আমরা ক নাম্বারে বলে দিচ্ছি, দাঁড়াও এক সেকেন্ড, খাঁচাটি পূর্ণ করে রাখতে পারবে না। ওকে, কারণ কি বলতো? কারণ এই যে 1 × 1 × 5, যদি এটা ফুট, এটা দুটো ইঞ্চি, এই আকারটা 3 × 3 × 3 এর উৎপাদক নয়। কথাটা কি বুঝেছো? এখন তুমি চাইলে এটাকে একটু দেখিয়ে দিতে পারো যে আসলেই যে সে উৎপাদক নয়। তো এই কারণেই হচ্ছে তোমরা সেম প্রসিডিউরটা ফলো করবা। মানে আমরা 1 নাম্বার কোশ্চেনটা যেভাবে সলভ করছি, পারবা না? হ্যালো? জি তো এইটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক থাকবে, যে আসলে যে এটার উৎপাদক নয় কিভাবে বুঝলাম, কিভাবে বুঝবো? এই যে 27 ঘনফুটকে আমরা এখানে যে ঘনফুট হয় সেটা দিয়ে ভাগ করবো, ভাগ করার পরে আমরা কোনো পূর্ণ সংখ্যা পাবো না। ওকে, চলো আমরা খ নাম্বারটাতে যাই। খ নাম্বারে কি বলা হয়েছে? যদি পূর্ণ করতে না পারে তবে এর কারণ কি? উই হ্যাভ অলরেডি রিটেন যে আসলে কেন পূর্ণ করতে পারবে না, কারণ উৎপাদক নয়। তো চলো আসলে আমরা এটা একটু দেখাই দিই যে আসলে যে সে তার উৎপাদক নয়। তো আবার আমরা সেম ভাবে অঙ্কটা করি, এবং আমরা এই অঙ্কটার মাধ্যমে আজকে ক্লাসটা শেষ করব। দেখো, ডিমের খাঁচার আয়তন অলরেডি আমরা কিন্তু এটা ফাইন্ড আউট করে ফেলছি। কত ছিল বলো? 27 ঘনফুট। ঘনফুট। এখন ডিমের বাক্সের আয়তনটা এখন নতুন করে দিয়ে দিছে, বাক্সের আয়তন 1 × 1 × 5, এটাকে আমরা 12 দ্বারা ভাগ করবো, দেন এটা হচ্ছে ঘনফুট হয়ে গেল। এখন তুমি এখানে লিখতে পারো, তাহলে কত হচ্ছে বলো তো? আমরা যদি হিসাব করি মানে 5/12 হচ্ছে, যেহেতু এককে 1, 5/12 এত ঘন ফুট। তো চলো এবার আমরা হচ্ছে খাঁচায় বক্স রাখতে পারবে কিনা কয়টা দেখি। খাঁচায় বক্স রাখতে পারবে কতটি দেখি আমরা। এই সংখ্যাটা দিয়ে ভাগ করবো না আমরা, উপরে 27 থাকবে আর নিচে হচ্ছে 5/12 এতটি। এখন তুমি এটাকে একটু ক্যালকুলেশন করো, 27 ইন্টু উপরে যাবে হচ্ছে 12, নিচে হচ্ছে 5। তো তুমি যদি এটাকে ক্যালকুলেশন করো তাহলে হচ্ছে তুমি কখনোই একটা পূর্ণ সংখ্যা পাবা না। তো এটাকে যদি আমরা একটু মিশ্র ভগ্নাংশ আকারে লিখতে চাই তাহলে হচ্ছে আমরা এভাবে বলতে পারি 64 4/5t। তুমি এটাকে অবশ্যই পারবা না হিসাবটা করতে? জি স্যার। হ্যাঁ। তো এখন দেখো, তার মানে ব্যাপারটা হচ্ছে আমরা প্রথমে এই আকারের বাক্স 64টা ঠিকই রাখতে পারবো ঠিকঠাক মতো। বাকি দেখো তার সাথে একটা ভগ্নাংশ আছে, তার মানে তুমি যদি ক্যালকুলেটর দিয়ে একটু মানটা বের করতে চাও, তুমি দেখবা 64 সমস্ত 4/5 এই সংখ্যাটা একটা অবশ্যই একটা দশমিক সংখ্যা। তার মানে দশমিকের বাম পাশে একটা পূর্ণ সংখ্যা আমরা তো অবশ্যই পাই। সরি। তার মানে আমরা কিছু সংখ্যক ঠিকই রাখতে পারবো, তার সাথে হচ্ছে কিছু স্থান ফাঁকা থাকবে। অর্থাৎ আমরা ওইটা পূর্ণ সংখ্যা দিয়ে বা পূর্ণ একটা বাক্স দিয়ে আমরা পরিপূর্ণ করতে পারছি না। তো এইটাই হচ্ছে কজ, আমরা দেখাই দিলাম। এখন বলা হয়েছে না যে খাঁচাটির কত শতাংশ খালি থাকবে, ঠিক না? তো সেটা আমরা কিভাবে বের করব?
দেখো আমরা একটু নেক্সট পেজে যাই। এই যে 64টি খাঁচা আমরা পেলাম, 64টি খাঁচার আয়তন আমরা কত পেলাম বলো তো? 64 ইন্টু বা 64 সমস্ত 5/12, হ্যাঁ এত ঘনফুট। এটা ক্যালকুলেটর দিয়ে একটা মান আসবে, তার মানে এই পরিমাণ জায়গা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের কভার হয়ে গেছে। তো আমরা যদি টোটাল বাক্সের আয়তন থেকে, বাক্সের আয়তন কত ছিল 27, সেটা থেকে যদি আমরা এই জিনিসটা বিয়োগ করি তবেই তো আমাদের খালি অংশটাকে আমরা পেয়ে ফেলবো। মানে কতটুকু অংশ খালি থাকবে সেটা তোমাদের কাছে চাওয়া হয়েছে, বুঝেছো কথাটা? জি স্যার। আমি কি এটা কি কমপ্লিট করে দিব নাকি তোমরা পারবা কমপ্লিট করতে বলো তো? স্যার পারবো কমপ্লিট করতে। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে এইটাই হচ্ছে তোমাদের হোমওয়ার্ক থাকবে, এই টোটাল অঙ্কটাই। তো আশা করি আজকে এই পর্যন্তই, তোমাদের সাথে নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। আমরা নেক্সট ক্লাসে এই অধ্যায়টাকে শেষ করার ট্রাই করব ইনশাআল্লাহ। আজকে যেহেতু আমরা পরীক্ষা নিয়েছি তোমাদের, সো একটু টাইম কনজিউম হয়ে গেছে। যাই হোক, ঠিক আছে, তোমরা এই অঙ্কটাকে সলভ করো। ওকে, থ্যাংক ইউ।